বেদখলে রাজধানীর বেশিরভাগ ফুটপাতই, সঠিক পরিকল্পনার অভাবকে দায়ী করছেন নগরবিদরা। সরকার মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না, বিএনপি ত্রাণ নিয়ে ফটো সেশন করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। যশোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত 6, আহত অন্তত 30। এবং ভারতের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্টের বিচারপতিকে কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি তাসনিমা জান্নাত অর্থী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হকার, ময়লার ভাগাড় কিংবা ফুটওভার ব্রিজ, কি নেই রাজধানীর ফুটপাতে? শুধু যাদের জন্য এটি নির্মাণ করা সেই পথচারীদের হাঁটার সুযোগটা নেই। এমনই চিত্র রাজধানীর অধিকাংশ সড়কের। বিশেষজ্ঞরা বলছেন, ভুল নকশায় তৈরি ফুটপাতগুলো জনবান্ধব, পথচারী বান্ধব করতে সঠিক পরিকল্পনার বিকল্প নেই। আহসান সুমনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। ময়লা, নোংরা, আবর্জনার কারণে আমরা ফুটপাত ব্যবহার করতে পারছি না। ঢাকা শহর কোনো ফুটপাত আছে? সবাই দখল করে বসে রয়েছে। ঢাকার ফুটপাত কখনো ভাঙাচোরা, কখনো প্রায় প্রস্থহীন এক পথ, কোথাও বা ফুটপাতের ওপরই ফুটওভার ব্রিজের অবস্থান। ময়লা ফেলার ভাগাড়, কোথাও ডাস্টবিন, কোথাও দখল ফুটপাতে হকারের হাকডাক, যেখানে হাঁটার কথা চিন্তা করাই দায়। প্রায় 2 কোটি মানুষের এই শহরে ফুটপাত নিয়ে কম গবেষণা হয়নি। আর নগর নিয়ে করা সেই প্রতিটি গবেষণার ফল বলছে, এই মহানগরীতে কমপক্ষে 30% বেশি মানুষ তাদের প্রয়োজনের জন্য ফুটপাত ব্যবহার করে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজধানী ঢাকা, বাড়ছে নতুন কর্মস্থল, নতুন চাকরিজীবীর পথ চলা, কিন্তু সেই তুলনায় চলাচলের ফুটপাত বিবর্ণ, ভঙ্গুর। আমি ঠিক এখন নর্দায় আছি। এই সড়ক দিয়ে প্রতিদিন কর্মজীবী অসংখ্য নারী পুরুষ চলাচল করে। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন, ফুটপাত ঠিকমতো না থাকায় তারা এইভাবে পায়ে হেঁটে সড়কের ওপর দিয়ে আসছে। ফুটপাতের অসুবিধা বিদায় রাস্তা দিয়ে হেঁটে আসতে বাধ্য হলাম আর কি। এই জন্যই মানুষ রাস্তায় হাঁটে, ফুটপাতের হাল তখন ভালো না, এর জন্য মানুষ নিচে হাঁটে। আবার যেখানে ফুটপাত আছে সেখানকার চিত্রটাও সুখকর নয়। মূল সড়ক থেকে সেই হাঁটা পথের উচ্চতা 1.5 ফুটেরও বেশি, যা সারা বিশ্বে 6 থেকে 9 ইঞ্চি হয়ে থাকে। তবে নাগরিকের এই ভোগান্তির ব্যাখ্যা আছে নগরপিতার কার্যালয়ে। সড়ক থেকে উচ্চতার এই পার্থক্যের কারণে হলো এই নন মোটরাইজ বা মোটরাইজ কোনো গাড়ি যেন ফুটপাতে উঠতে না পারে। প্রতিবন্ধীরা তো এত উঁচুতে উঠতে পারে না, সো তারা রাস্তা সাইড দিয়ে হেঁটে যায়। ছোট ছোট পিলার দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ফুটপাতের উপর না যেতে পারে। সেটা কিন্তু আবার প্রতিবন্ধীদের জন্য একটা সমস্যা হয়েছে, যে ফুটপাতে সে যে উঠবে তার হুইল চেয়ার নিয়ে, সেটাও তো ওই পিলারের একটা সমস্যা হয়েছে। তো সেটা আমরা চিন্তা করছি। বিশেষজ্ঞরা বলছেন, পথচারীদের কথা মাথায় রেখে ফুটপাত তৈরি করতে না পারলে এর সুফল পাওয়া যাবে না। একই তলে হাঁটার মতো মসৃণ পথ দিতে হবে। ভেন্ডার বসে যাবে, ইলেকট্রিক পোস্ট বসে যাবে, বিলবোর্ডের পোস্ট থাকবে এবং ম্যানহোলটা খোলা থাকবে। এই ভয়ের জন্যই কিন্তু অনেকেই রাস্তায় চলে আসেন। তার মতে, নগরের গুরুত্বপূর্ণ এই কাজ যারা করছেন, এই নিয়ে তাদের কোনো ধারণাই নেই। নগরবাসী যার দায় টানছে প্রতিদিন, প্রতি মুহূর্ত। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবারে ঢাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইভ। এক কোটিরও বেশি মানুষের বসবাস এই ঢাকা মহানগরীর সমস্যার যেন শেষ নেই। সম্ভাবনার নতুন নতুন মাত্রাও যেমন এখানে নাগরিক মনে আশার সঞ্চার করে, তেমনি নাগরিক দুর্ভোগ আর নগর যন্ত্রণাও এখানে বহুমাত্রিক। ঢাকাবাসীর সমস্যা ও সম্ভাবনার কথা জানাতে ঢাকা লাইভে আজকে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। তিনি আছেন গাবতলী ল্যান্ডিং স্টেশনে। রিশাদ, গাবতলী ল্যান্ডিং স্টেশনের অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ অর্থী আপনাকে। আপনি জানেন যে আসলে রাজধানীর যে যানজটের সমস্যা, সেই সমস্যার
আসলে শেষ হবার আগ পর্যন্ত আসলে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে যে সার্ভিসটি সাহায্য করার কথা ছিল, যে ওয়াটার বাস সার্ভিস, অর্থাৎ ঢাকার চারপাশে যে 110 কিলোমিটার যে 4টি নদী পুরো ঢাকাকে বেষ্টন করে রয়েছে, সেই নদীর আশপাশ দিয়ে যে বাস সার্ভিসটি চলার কথা ছিল সেটির নাম হচ্ছে ওয়াটার বাস সার্ভিস। তো সেই ওয়াটার বাস সার্ভিসের অবস্থা আজকে আমরা জানার জন্য সকাল থেকেই চেষ্টা করছি এবং বেশ কিছু ল্যান্ডিং স্টেশন আমরা ঘুরেছি। যেমনটি এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাবতলী ল্যান্ডিং স্টেশনে। কিছুক্ষণ আগে এখান থেকে একটি ওয়াটার বাস ছেড়ে যায় এবং সেখানে আসলে আমরা যাত্রীর সংখ্যা খুব একটা বেশি দেখতে পাইনি, 10 থেকে 12 জন। এবং সেখানকার কর্মকর্তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসবার সময়, অর্থাৎ সদরঘাট থেকে যখন তারা গাবতলী আসছিলেন সেই সময় কিন্তু তারা মাত্র 2 জন যাত্রী নিয়ে এসেছেন। অর্থাৎ আপনি বুঝতে পারছেন অর্থে যে আসলে মানুষের কোনো না কোনোভাবে আসলে এই ওয়াটার বাস সার্ভিসের উপর একটা হয়তো বিরক্তি রয়েছে বা কোনো কারণে হয়তো তারা এই সার্ভিসটি খুব একটা বেশি পছন্দ করছেন না বা জনপ্রিয়তা খুব একটা বেশি লাভ করতে পারেনি এই সার্ভিসটি। তবে সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে আসলে এই ওয়াটার বাস সার্ভিসের সর্বমোট 12টি ওয়াটার বাস রয়েছে বিআইডব্লিউটি এর, যেই 12টি ওয়াটার বাস পুরো ঢাকা শহরের চারপাশ দিয়ে চলার কথা, অর্থাৎ বৃত্তাকারভাবে পুরো ঢাকা শহরকে প্রদক্ষিণ করার কথা ছিল। আজকে সকালবেলা আমরা গিয়েছিলাম আসলে ল্যান্ডিং স্টেশনে, সেখানে এখনও পর্যন্ত ওয়াটার বাস সার্ভিস চালুই হয়নি এবং সেক্ষেত্রে যে বাধার কথা তারা বলেছিলেন যে এই পুরো ঢাকা শহরের চারপাশ দিয়ে সর্বমোট এখনো পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি 14টি নিচু সেতু আছে, অপেক্ষাকৃত নিচু সেতু, যার কারণে আসলে ওয়াটার বাস সার্ভিস সেসব জায়গায় আসলে চলছে না। তবে সেক্ষেত্রে আমরা আরও বেশ কিছু জায়গার কথা বলছি, যেমনটি সদরঘাট থেকে গাবতলী যে ওয়াটার বাস সার্ভিসটি চলাচল করে সেই ওয়াটার বাস সার্ভিসেও কিন্তু আসলে খুব একটা বেশি জনপ্রিয়তা বা যাত্রীর খুব একটা সংকুলন এখনো হয়নি। সর্বমোট 84 জন ধারণ ক্ষমতা সম্পন্ন এই ওয়াটার বাস সার্ভিসটি সকাল 9টার সময় এবং বিকেল 5টার সময় এবং একই সদরঘাট থেকে এবং একইভাবে সকাল 9টার সময় গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত এবং ঠিক বিকেল 3টার সময় গাবতলী থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ভাড়া হচ্ছে 40 টাকা, কিন্তু সময় সাপেক্ষ খুব একটা নয় এবং খুব অল্প সময়ের ভেতরে সদরঘাট যেতে পারছেন। অর্থাৎ ঢাকা শহরের যে যানজটের যে অসহনীয় মাত্রা, সেই অসহনীয় মাত্রাকে আসলে কমিয়ে দিতে এই সার্ভিসটি হয়তো সবচেয়ে জনপ্রিয় সার্ভিস হতে পারত। এবং 2010 সাল থেকে যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল 100 কোটি টাকার, সেই প্রকল্প গ্রহণ করার পর কিন্তু এখনও পর্যন্ত 17 বছর পেরিয়ে গেলেও সেই প্রকল্পের সম্পূর্ণ বাস্তবায়ন সেটি কিন্তু হয়নি। 2 দফায় কিন্তু এই প্রকল্পের কাজ চলেছে, কিন্তু তারপরও এখনও পর্যন্ত সেটির আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। এর মাঝখানে কিন্তু এটিকে একটি বেসরকারি কোম্পানির আন্ডারেও দিয়ে দেওয়া হয়েছিল, তবে বেসরকারি কোম্পানির তরফ থেকে আসলে খুব একটা লাভজনক ফলাফল তারা আশা করতে পারেননি। তো অর্থী এই ছিল গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে আমাদের কাছে সর্বশেষ। রিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী ল্যান্ডিং স্টেশনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হাসান। রোহিঙ্গা শরণার্থীর সমস্যা সমাধান করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়াও মিয়ান থান বিদায় সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে এই কথা তার সরকারের কাছে পৌঁছে দিতে বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির পর ভারতে চলে যাওয়া শরণার্থীদের ফিরিয়ে আনার বিষয়েও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, প্রতিবেশী দেশের মধ্যে কোনো বিষয়ে সমস্যা হতে পারে, কিন্তু সেই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। নিবন্ধিত শরণার্থী ছাড়াও বাংলাদেশে আরও রোহিঙ্গা শরণার্থী রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আর মিয়ানমারের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে তার সরকার আন্তরিক। এছাড়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। সরকারের উচ্চ পর্যায়ের কেউ উপস্থিত না থাকলেও হাওরের দুর্গত মানুষ ত্রাণ পাবেন, এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের হাকালুকি হাওর পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, বর্তমান সরকার গরিব মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না। বিএনপি নেতারা ত্রাণ নিয়ে শুধু ফটো সেশন করেছেন বলেও আবারও অভিযোগ করেন মন্ত্রী। এই কষ্ট নিয়ে শেখ হাসিনার সরকার রাজনীতি করে না, এখানে কোনো রাজনীতির দরকার নেই। এক জায়গায় গিয়ে ফটো সেশন বিএনপি ফটো সেশনই করে, তারা সাহায্য করে না। সিলেটে অকাল বন্যায় বোরো ধান হারিয়ে দিশেহারা কৃষক। চলতি মৌসুমে আউশ ও আমন ধান আবাদ করে ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা, কিন্তু সব হারিয়ে এখন
সরকারের কাছে কৃষি উপকরণ সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। সাদিদার আলম নবীলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বড় ধান ও মাছের উপর নির্ভরশীল হাওরবাসী এবছর পাহাড়ি ঢল ও অকাল বন্যায় ধান ও মাছ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে হাওড় অঞ্চলের কয়েক লাখ কৃষক। এরই মধ্যে ভুক্তভোগীদের সহায়তায় ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি মাসে 30 কেজি চাল ও নগদ 500 টাকা বিতরণ করেছে প্রশাসন। আর এতে খুশি ক্ষতিগ্রস্তরা। তবে আমন ও আউশ ধান আবাদের জন্য সরকারিভাবে কৃষি উপকরণ সহায়তা চান কৃষকরা। আগামীতে যদি আমরা একটু সহযোগিতা করেন, বীজ সার দিয়া সাহায্য করেন, আমরা ক্ষেত করমু, আমরা ক্ষেত ছাড়তাম না। আগামীতে যে আমরা ক্ষেত করতাম, কৃষি ক্ষেত করতাম, আমরা তো ইত্তফিক নাই, যা আছে খাইয়া গেছে কিবা দিয়ে। এখন আমরা যদি সরকারে বিনামূল্যে সাহায্য করতে আমরা আউশ ক্ষেত করতাম, বীজ সার দিয়ে আর আপনার। আগামী মৌসুমে বিনামূল্যে বীজ ও সার উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানালেন বিভাগীয় কমিশনার। এই বন্যা পরবর্তী যে চাষাবাদ হবে সে বিষয়েও কিন্তু সরকার বিনামূল্যে বীজ এবং সার দেওয়ার জন্য সরকারের ঘোষণা রয়েছে এবং আমরা সেভাবে চেষ্টা করছি। এদিকে বড় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে আউশ মৌসুমে বেশি জমি আবাদের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এই বছর আমরা টার্গেট নিচ্ছি ৬৭,০০০ হেক্টর জমি আমরা আবাদের আওতায় আনব, যাতে করে কৃষকের যে এই বন্যা বা অতিবৃষ্টিতে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এটা তাতে কৃষক পোষায় নিতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে সিলেট বিভাগে এবছর আবাদ হয়েছিল 4,76,083 হেক্টর বোরো ধান। এর মধ্যে অকাল বন্যায় তলিয়ে গেছে 1,72,320 হেক্টর জমির ফসল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় জামিন পেলেন কুমিল্লার সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা এই জামিন মঞ্জুর করেন। এর আগে সকালে মনিরুল হক সাক্কু আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন চান। গেল 18 এপ্রিল দুর্নীতির মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে তার মালামাল ক্রোকেরও আদেশ দেওয়া হয়। যশোরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাসের 6 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 30 জন। স্থানীয়রা জানান, কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস যশোর ঝিনাইদহ মহাসড়কের 7 মাইল বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই 4 জন প্রাণ হারান। আহতদের যশোর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জন মারা যান। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠান। ঢাকায় 2 বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদকে গ্রেপ্তারে তাদের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। বনানী থানার পুলিশ মঙ্গলবার দুপুরে আগে গুলশান 2 নম্বর সেকশনের 62 নম্বর রোডে সাফাতের বাড়ি যায়। বেলা 1টার পর সেখান থেকে বেরিয়ে এসে পুলিশ কর্মকর্তারা জানান, সাফাতকে তারা পাননি। সাফাত বাসায় আছেন বলে তার বাবা দিলদার আহমেদ দাবি করে সঠিক তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ পুলিশের। এদিকে সাফাতের বাবা জানিয়েছেন তারাও সাফাতকে খুঁজছেন। একদিকে স্থলবন্দর, অন্যদিকে পূর্বাচল রেলের 2য় বৃহত্তম জংশন। আর তাই ভবিষ্যৎ অর্থনৈতিক সমৃদ্ধির কথা মাথায় রেখে আখাউড়া উপজেলাকে পরিকল্পিতভাবে সাজিয়ে তুলছেন স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। স্বাধীনতার 46 বছর পর আখাউড়ায় একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর হাতে এমন উন্নয়নের ছোঁয়া পেয়ে খুশি স্থানীয়রাও। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মাসুক হৃদয়কে সাথে নিয়ে উপজেলা ঘুরে এসে আবু মোসার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। তিতাসের কোলে বেড়ে ওঠা সবুজ প্রকৃতি, আঁকাবাঁকা পথঘাট, বিস্তীর্ণ ফসলের মাঠ আর সোনালী রঙের ছটা, সবকিছু নিয়েই 225টি গ্রাম, একটি উপজেলা আখাউড়া। জাতীয় সংসদে যে 2টি উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন গঠিত, তার একটি এই আখাউড়া, অপরটি কসবা। উপজেলার একদিকে সম্ভাবনাময় স্থলবন্দর, অন্যদিকে পূর্বাঞ্চল রেলের 2য় বৃহত্তম জংশন।
অনেকটা ভৌগোলিক অবস্থানের কারণেই দেশের অর্থনীতি বা সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই উপজেলা। আর সে কারণেই গত ৩.৫ বছরে এই উপজেলাকে আরও সুপরিকল্পিতভাবে সাজিয়ে তুলছেন স্থানীয় সংসদ সদস্য আনিসুল হক। আখাউড়া আগরতলা একটা রেল সংযোগ করা হচ্ছে, তো আখাউড়ার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আখাউড়ায় বড় রকমের আপনার শিল্প কারখানা করার এবং সেইটা কি শিল্প কারখানা করা যায় সেরকম চিন্তাভাবনা আমি করছি। আখাউড়াকে একটা ছোট কিন্তু সুন্দর ট্যুরিস্ট টাউন করার ইচ্ছা আমার আছে। আখাউড়া স্টেশনটাকে আরও আধুনিক করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইনশাল্লাহ এটা হবে। ৪৬ বছর পর এই উপজেলায় একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছেন স্থানীয়রা, আর তাই উন্নয়নের ছোঁয়ায় একটু বেশি খুশি তারা। মন্ত্রী মহোদয় আসার পর আমাদের আখাউড়ার যে গ্রামীণ অবকাঠামো এবং এলজিআরডি রুট এবং রুটস অ্যান্ড হাইওয়ের ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক উন্নতি করছে, যে ব্রিজ করছে, তারপরে আমাদের পূর্বাঞ্চলে কারেন্ট দিচ্ছে। আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় হওয়ার পর আমাদের এই কসবা এবং আখাউড়া উপজেলাতে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অনেক তরুণ বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি পেয়েছেন এবং কোনো প্রকার ঘুষ ছাড়া। উপজেলা শহরে সদ্য নির্মিত আধুনিক থানা ভবনই প্রমাণ করে এই উপজেলার উন্নয়ন চিত্র, যে উন্নয়নের ছোঁয়া লেগেছে স্থানীয় পৌরসভা ভবনেও। নির্মাণ শেষে এখন চালুর অপেক্ষায় 50 শয্যা বিশিষ্ট আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পাশেই জনগণের সেবায় নির্মিত হয়েছে পরিবার পরিকল্পনা ভবন। উপজেলার অবহেলিত রাস্তাঘাট পাকা করা হয়েছে অনেক আগেই, এখন চলছে পাড়াগাঁয়ের মেঠো পথগুলো পাকা করার কাজ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ফরিদপুর কৌজুরি ইউনিয়নের বাইপাস সড়কে দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষে 2 ডাকাত নিহত হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, আজ ভোরের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। দুদল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়। পরে সেখান থেকে 2 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে জেলখানায় অনিশ্চিত বন্দি জীবন কাটাতে হচ্ছে কুড়িগ্রামের শতাধিক মানুষকে। অভিযোগ উঠেছে, এই সুযোগে একটি চক্র বন্দীদের ফিরিয়ে আনার নামে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। কুড়িগ্রাম প্রতিনিধির তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জীবিকার তাগিদে অবৈধ পথে সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে পারাপারের সময় ভারতীয় পুলিশ এবং বিএসএফ এর হাতে আটক হয়ে জেলেবন্দি জীবন কাটাচ্ছেন কুড়িগ্রামের সীমান্তবর্তী শতাধিক মানুষ। এদের মধ্যে কারো বাবা মা ফিরলেও জেলে আটকে আছেন তাদের সন্তান, আবার সন্তান ফিরলেও জেলেবন্দি বাবা মা। পুলিশে ধরলো, ধরার পর আমাকে এই হোমে নিয়ে আসলো, আর ভাইকে জেলে নিয়ে গেল। আমার বাবা মা ভাই ভারতের জেলে বন্দী আছে। আমি এখন সরকারের কাছে অনুদান প্রার্থনা করি, আমার বাবা মাকে যেন অতি তাড়াতাড়ি আমাদের কাছে ফিরিয়ে দেয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আটক। এর মধ্যে জেলে বন্দীদের খাওয়ার জন্য পাঠাতে হচ্ছে মাসোহারা, আবার জেল থেকে ছাড়িয়ে আনতে খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা। সে বললো যে আমরা টাকা পয়সা হইলে উদ্ধার করে আনতে পারবো, সে টাকা বলে এখনো ওখানে পৌঁছায় নাই মোস্তফা, এখন তারা ওইখানে জেলেই আছে। বাড়ির থেকে টাকা পাঠায়, তারপরে খায়, না পাঠাইলে না খায়। এদিকে আটকদের ছাড়িয়ে আনতে অর্থ নেয়ার কথা স্বীকার করলেন ছিটমহলের এই নেতা, আর সহযোগিতার কথা জানালেন প্রশাসনের কর্মকর্তা। পার হেড এই 14-15 হাজার কোটি টাকা খরচ লাগতে পারে।
বাংলাদেশি দূতাবাসে গেলাম, শিশু বাচ্চা তাদের বিষয়টি আমি নিজেও বাংলাদেশি হাই কমিশনে দরখাস্ত দিলাম এবং সেটা ওনারা ওইখানে ফরওয়ার্ডিং করে আমাদের স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়ে দিল। আমার কাছে কেউ যদি আসে তাহলে আমি সুরাহা করার চেষ্টা করবো এবং আমি জাহাজ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা সুরাহা করবো, যেহেতু একটা জিও পলিটিক্সের বিষয় আছে। ভারতের বন্দীদের ছাড়িয়ে আনতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে প্রত্যাশা ভুক্তভোগী স্বজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে 15% ভ্যাট কার্যকর না করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন এই পরিমাণ ভ্যাট দিতে হলে মুখ থুবড়ে পড়বে দেশের ব্যবসা বাণিজ্য। আর এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ নতুন ভ্যাট আইনকে স্বাগত জানালেও ভ্যাট 7% করার দাবি জানান। আরও জানাচ্ছেন নাজিয়া কনা। 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভ্যাট আইন নিয়ে বরাবরই অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা। নতুন ভ্যাট আইনে 15% ভ্যাট নির্ধারণ হলে পণ্যের দাম বেড়ে যাবে বলেও আশঙ্কা তাদের। সেই সাথে রয়েছে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কাও। এছাড়া নতুন ভ্যাট আইন কার্যকর হলে ব্যবসায়ীদের হয়রানি বাড়ার সাথে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পিছিয়ে পড়ার কথাও বলছেন ব্যবসায়ী নেতারা। আমরা একটা থোক বরাদ্দর মধ্যে থাকতে চাই, যে থোকটা হলো আমরা উই আর রেডি টু পে 28,000। এই 28,000-এর মধ্যে আর পরিধিটা যদি বেড়ে যায় আপনি টাকা রাখার জায়গা পাবেন না, ম্যাক্সিমাম টাকা চলে আসবে। কিন্তু যদি আপনি 15%-এর উপরে যদি আপনি স্ট্যান্ড করে থাকেন আর আমাদের কথা যদি আপনারা একটু না শুনেন তা আমরা পেরেশানিতে পড়ে যাব। এজন্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন ভ্যাট আইনে ভ্যাট হার 15% থেকে কমিয়ে 7%-এ নামিয়ে আনার দাবি জানান এফবিসিসিআই সভাপতি। ভ্যাটের জন্য জিনিসপত্রের দাম না বাড়ে সেজন্য আমরা বলেছি যে 15% থেকে 7% আনা হবে। এখানে অনেকবার বলা হয়েছে জিনিসপত্রের দাম বাড়বে না, বরঞ্চ কমতে পারে। হ্যাঁ, কয়েকটা ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তো ব্যবসা করব কিছু পাওয়ার জন্য, অবশ্যই আমাদের এন্ড প্রাইস উইল বি হায়ার দেন মাই কস্ট প্রাইস। এবং সেইখানে যদি আমাদের প্রত্যেককেই এই 15% দিতে হয় তাহলে এইটা একটা দেশে ইনফ্লেশনারি সিচুয়েশন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে ব্যবসা বান্ধব পরিবেশের স্বার্থে সরকারকে নতুন ভ্যাট আইন সংশোধনে নমনীয় হওয়ার আহ্বান জানান তারা। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। কলকাতা হাইকোর্টের বিতর্কিত বিচারপতি সিএস কার্নানকে আদালত অবমাননার দায়ে 6 মাসের জেল দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ভারতের সর্বোচ্চ আদালতের দেয়া এই আদেশে কলকাতা পুলিশের প্রতি তাকে গ্রেফতারের নির্দেশও রয়েছে। এছাড়া কার্নানের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রকাশেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আসমাতুলি জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের শুরুতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কার্নান সুপ্রিম কোর্টের 20 বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। শুধু অভিযোগ তুলে ক্ষান্ত হননি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান। এই থেকেই শুরু কার্নান ও সুপ্রিম কোর্টের মুখোমুখি অবস্থান। তবে কার্নানের এসব অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তার মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। গেল 4 মে আদালতের নির্দেশে 4 সদস্যের মেডিকেল টিম তার স্বাস্থ্য পরীক্ষায় আসে, যদিও তা করাতে অস্বীকৃতি জানান বিচারপতি কার্নান। সুপ্রিম কোর্টের এই আচরণে কার্নানের ক্ষোভ প্রকাশ পায় 8 মে। ওই দিন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি JS খেউর সহ 8 বিচারপতিকে 5 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন তিনি। তাদের বিরুদ্ধে বৈষম্য, ষড়যন্ত্র, হয়রানি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়।
আর দিন না পেরোতেই বিতর্কিত এই বিচারপতি তার এসব অসংলগ্ন কর্মকাণ্ডের পাল্টা জবাবও পেয়ে যান। মঙ্গলবার আদালত অবমাননার দায়ে তাকে 6 মাসের জেল দেন দেশটির সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আদালতের দেয়া এই দণ্ডাদেশে কলকাতা পুলিশের প্রতি কারনানকে গ্রেফতারেরও নির্দেশ দেওয়া হয়। ভারতের সর্বোচ্চ আদালতের দেয়া এই দণ্ডাদেশে কলকাতা পুলিশের প্রতি কারনানকে গ্রেফতারের নির্দেশও রয়েছে দেশটির গণমাধ্যমের প্রতি কারনানের কোনো বক্তব্য তুলে ধরার উপর নিষেধাজ্ঞাও। আসমা তুলি, নিউজ 24। নতুন নেতা নির্বাচনের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় চলছে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ভোট। স্থানীয় সময় সকাল 6টায় শুরু হওয়া এই ভোট চলবে রাত 8টা পর্যন্ত। ভোট নেওয়া শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ফল পাওয়া যাবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। বিস্তারিত থাকছে সাবরিনা মমতাজের রিপোর্টে। দুর্নীতি কেলেঙ্কারির জের ধরে দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে অভিশংসনের মাধ্যমে পদচ্যুত করা হয়। এজন্য নির্ধারিত সময়ের আগেই এই প্রেসিডেন্সিয়াল নির্বাচন। মোট 13 প্রার্থীর মধ্যে জনসমর্থনের দিক দিয়ে এগিয়ে বামপন্থী প্রার্থী মুন জে ইন, মধ্যপন্থী প্রার্থী আন চেল সু ও কট্টরপন্থী প্রার্থী হং জুন পিও। কম বেশি সব প্রার্থী দেশের অর্থনৈতিক উন্নতির অঙ্গীকার করেছেন নির্বাচনী প্রচারণায়। সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাই ক্ষমতাসীন অবস্থায় উত্তর কোরিয়ার সাথে বলতে গেলে সব সম্পর্ক ছিন্ন হয় দক্ষিণ কোরিয়ার। মুন জে ইনের হাত ধরে সানশাইন পলিসি ফিরে আসার সম্ভাবনা রয়েছে, আর তাহলেই আবারও দুই কোরিয়ার মধ্যে সুসম্পর্ক ফিরে আসবে। সেই সাথে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলবেন বলেও প্রত্যয়ী মুন। ভোট শুরুর কিছু সময়ের মধ্যে স্ত্রী কিম জং সুককে নিয়ে ভোট দেন তিনি। উত্তর পূর্ব এশিয়ায় আমি শান্তির দ্বার উন্মোচন করতে চাই। কোরীয় উপদ্বীপে চলমান সমস্যার অধিকারী আমরা, সুতরাং এ বিষয়ে সমাধান কি আমাদেরই করা উচিত নয়? নিশ্চিদ্র নিরাপত্তার লক্ষ্যে কোরীয় উপদ্বীপে অবশ্যই আমি শান্তি ফিরিয়ে আনব। পিয়ংইয়াং এবং ওয়াশিংটন সবাইকে নিয়েই পথ চলতে চাই। পর্যবেক্ষক ও ভোটারদের মন্তব্যে প্রতীয়মান ব্যালট বক্সে পড়া ভোটের ঝুল মুন জে ইনের দিকেই। দিনের প্রথম প্রহরেই ভোট দেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওয়াং কিও আন। এই নির্বাচনের মধ্য দিয়ে এই রাষ্ট্র ও জাতির স্বার্থে আমাদের এক হওয়া উচিত। আমি মনে করি স্বাধীনভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার লক্ষ্যে এই সুযোগটি আমাদের কাজে লাগানো উচিত। ভোট দেওয়ার পর বেশ হাস্যোজ্জ্বল ছিলেন প্রার্থী হং জুন পিও। কোনো ধরনের অনুতাপ ছাড়াই নির্বাচনী প্রচারণা চালিয়েছি আমি। আমার 36 বছরের সরকারি চাকুরি জীবনে সব কিছুকে পেছনে ফেলে কেবল জনগণের বিচারের প্রত্যাশা করছি। অর্থনৈতিক ঝুঁকি ও উত্তর কোরিয়ার সাথে রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনুষ্ঠিত হওয়ায় বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে এই নির্বাচনকে। সাবরিনা মমতাজ, নিউজ 24। জানাবো চিড়িয়াখানায় জিরাফ পরিবারের নতুন সদস্যদের খবর। চিড়িয়াখানায় 15 ঘন্টার ব্যবধানে জন্ম নিয়েছে দুটি জিরাফ বাচ্চা। জিরাফ দুটির মা ক্লিওপেট্রা ও প্রিয়া। তাদের যত্নে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সাধারণ মানুষ চিড়িয়াখানায় জিরাফ বাচ্চা দুটিকে বেশ আগ্রহ নিয়ে দেখতে আসছেন। শেখ মিন্টুর তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন দিয়ে শেষ করছি এখনকার আয়োজন। একই দিনে দুই সন্তানের বাবা হলো জিরাফ আলেকজান্ডার। আলেকজান্ডারের দুই জীবনসঙ্গী ক্লিওপেট্রা আর প্রিয়া। শুক্রবারে প্রিয়ার ঘর আলো করে জন্মায় মেয়ে প্রভা। 15 ঘন্টা পর শনিবার ভোরে জন্ম নেয় ক্লিওপেট্রার ছেলে প্রিন্স। দুজন ভালোই আছে। দুই বউ আর 4 সন্তান নিয়ে ভালো আছে জিরাফ বাবা আলেকজান্ডারও। তাদের দেখতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় মানুষের ভিড়। জিরাফের দুইটা বাচ্চা দেখতে অনেক ভালো লাগে। জিরাফের গলা ধরে বসে থাকতেছে কারে। পরিবেশ ভালো দেওয়া হয় তাহলে হয়তো আরো ভালোভাবে তারা বাচ্চাটা মানুষ করতে পারবে। 4 বছর বয়সে জিরাফ প্রাপ্তবয়স্ক হয়, কিন্তু 4 পেরোনোর আগেই প্রিয়ার প্রথম সন্তান প্রভা জন্মায়। আগে জন্মালেও প্রভা দেখতেও তাই প্রিন্সের চেয়ে ছোট। এজন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মূল বাউন্ডারির বাইরে আরও একটি জালের ঘেরাও দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত বছর আমি 2-2.5 ফিট করে মাটি ফেলে দিয়ে নতুন করে দেশি স্যান্ড এবং সিলেট স্যান্ড দিয়ে এবং সেগুলো মেডিসিন দিয়ে চুন দিয়ে ট্রিটমেন্ট করে জিরাফের সেটা পুরোটা আমরা নতুন করে মাটি দিয়েছি। এই কাজটি করার জন্য বোধ হয় গতবারের বাচ্চাটাও আবার বেঁচে গেছে। এবারের বাচ্চাদেরও আশা করি বেঁচে যাবে।
আফ্রিকা থেকে এক একটি জিরাফ আনতেই খরচ হয় ৭০ থেকে ৭৫ লাখ টাকা। তাই নতুন দুটি শিশু চিড়িয়াখানায় এক বড় সাফল্য। 7 সদস্যের এই জিরাফ পরিবারটি আরও বড় হোক, বাড়ুক তাদের সদস্য, বাইরে থেকেও আসুক আরও অনেক সদস্য, এমনই প্রত্যাশা দর্শনার্থীদের। সেই সাথে চিড়িয়াখানার অন্য যে সকল প্রাণী রয়েছে তারাও থাকুক সুখে শান্তিতে, তাদের পরিবারও এই পরিবারটির মতোই ধীরে ধীরে হতে থাকুক বড়, এমনই প্রত্যাশা সবার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, জাতীয় চিড়িয়াখানা, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বেদখলে রাজধানীর বেশিরভাগ ফুটপাতই, সঠিক পরিকল্পনার অভাবকে দায়ী করছেন নগরবিদরা। সরকার মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না, বিএনপি ত্রাণ নিয়ে ফটো সেশন করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। যশোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত 6, আহত অন্তত 30। এবং ভারতের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্টের বিচারপতিকে কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।